ডেসক্রিপটিভ এপিডেমিওলজি পড়ে এসেছিস, কিছুটা কিছুটা পড়েছিস। অ্যানালিটিক্যাল দেখে এসেছিস, কি আছে অ্যানালিটিক্যালে? ওগুলো তো নাম হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেসক্রিপটিভে আমরা কি করলাম তাহলে? টাইম প্লাস পার্সন ডিস্ট্রিবিউশনটা জানলাম, জেনে কি তৈরি করলাম? হাইপোথিসিস জেনারেট করলাম, তাই তো? তাহলে অ্যানালিটিক্যালে কি করব? টেস্ট করব, হাইপোথিসিসটা টেস্ট করব। তো কি মেথডস আছে আমাদের? এটা তো আগের দিন দেখিয়েছি তোদের, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, কি ক্রাইটেরিয়া, কি করতে হবে না করতে হবে। তাহলে অ্যানালিটিক্যাল স্টাডিজ কি হচ্ছে? দু রকম, কেস কন্ট্রোল স্টাডি এন্ড কোহর্ট স্টাডি। আর কিছু আছে? ভেরি গুড, বাট ও দুটো তোরা আগের দিন পড়িয়ে দিয়েছে, ওটার সাথে মেন টপিক হচ্ছে আজকের এটা। এটা আরেকদিন আমি পড়াবো, বিকজ এর যে অ্যানালিসিস গুলো আছে সেটা আরেকটা ক্লাসে পড়াতে হবে, একসাথে পড়াতে গেলে মাথা হ্যাং করে যাবে, ঠিক আছে? তাহলে কেস কন্ট্রোল অ্যান্ড কোহর্ট কি বলছে? whether or from each of these study designs one can determine whether or not a statistical association exists between a disease and the suspected factor. 2 নম্বর কি? if one exists the strength of association. তাহলে দুটো স্টাডি থেকে দুটো জিনিস বার করতে পারবো। একটা স্টাডি থেকে জানতে পারবো যে অ্যাসোসিয়েশনটা সেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মনে মনে হলে তো হলো না, আমাকে তো প্রুফ করতে হবে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন প্রেজেন্ট আছে নাকি। কি সেটা কিভাবে বুঝবো? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো? পি ভ্যালু দিয়ে, তাই তো? আগের দিন তাই পড়িয়েছি। তারপর একটা স্টাডিতে দেখলাম যে হ্যাঁ অ্যাসোসিয়েশন রয়েছে, এবার অ্যাসোসিয়েশনটা কতটা স্ট্রং, ডিজিজটা কতটা অ্যাট্রিবিউট করতে পারছি ফ্যাক্টরটাকে, যে ডিজিজটা হওয়ার জন্য এই সাসপেক্টেড ফ্যাক্টরটা যেটা আমাকে অ্যাসোসিয়েশন দেখাচ্ছে যে অ্যাসোসিয়েশন প্রেজেন্ট, তার স্ট্রেংথটা কতটা, উইক, মিডিয়াম না মডারেট। এটা অ্যাকচুয়ালি ভাগ নয়, আরো ভাগ আছে, সেটা আমরা দেখব যে স্ট্রেংথটা কতটা। তবে সেটাকে প্রুফ করব কোথায়? এই দুটো স্টাডিতে আমি একটাতে করলাম কি অ্যাসোসিয়েশন আছে না আছে সেটা আমি প্রুফ করলাম, তারপরে কি করলাম স্ট্রেংথটা মাপলাম। এক্সাক্ট করতে গেলে কোনটা কোন স্টাডি করবে এরপর? এক্সপেরিমেন্টাল ডিজাইন, এক্সপেরিমেন্টাল স্টাডি, ঠিক আছে? তার আগে অবধি আমি বলতে পারবো না যে হ্যাঁ এটার জন্য এটা হয়। এই স্টাডিগুলোতে আমরা দেখতে পাবো যে এটার জন্য এটা হতে পারে, হ্যাঁ স্ট্যাটিস্টিক্যালি মনে হচ্ছে হতে পারে, হ্যাঁ স্ট্রেংথ তো মনে হচ্ছে এতটা বেশি, 50%-এর বেশি বা 60%-এর বেশি, কিন্তু এক্সাক্ট আমি বলতে পারবো না যতক্ষণ আমি এক্সপেরিমেন্টাল ডিজাইনে যাবো। কিন্তু এগুলো থেকে আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা তো 50% চান্স আছে হওয়ার, 50% চান্স আছে হওয়ার, যে এরকম বা 60% চান্স আছে বা 10% চান্স আছে, সেগুলো এগুলো থেকে বলতে পারবো। লেটস কাম টু দ্য কেস কন্ট্রোল স্টাডি। শুনে কি মনে হচ্ছে? কি কি লেখা আছে দুটোটার? কেস থাকবে, কন্ট্রোল থাকবে, স্টাডির নামেই বোঝা যাচ্ছে কেস থাকবে, কন্ট্রোল থাকবে। কি বলেছে? এটা পার্কের ডিজাইন, এটা পার্কের ছবি নয়। ডায়াগ্রামটা কি বলছে? were exposed, were not exposed, have the disease, অ্যারোটা কোন দিকে, ব্যাকওয়ার্ড না সামনের দিকে? ব্যাকওয়ার্ড। have the disease, were exposed, not exposed, এটা দেখা কাজ। do not have the disease, were exposed, not exposed, কিছু বোঝা গেল? মানে অলরেডি আমার আউটকামটা হয়ে গেছে, আমার ডিজিজটা রয়েছে, আমি ব্যাকওয়ার্ডে যাচ্ছি, আমার ডিজিজটা অলরেডি হয়ে গেছে, আমি তাদেরকে নিচ্ছি, তাদের এবার আমি ব্যাকওয়ার্ডে যাচ্ছি, যে এক্সপোজ ছিল কিনা ওই রিস্ক ফ্যাক্টরটা বা ওই অ্যাসোসিয়েশনটা, ওই রিস্ক ফ্যাক্টরে সে এক্সপোজড হয়েছে কি হয়নি। এবার আমাকে কম্পেয়ার করতে হবে অ্যানালিসিস করতে গেলে, কন্ট্রোলের ক্ষেত্রেও তাই নেব, এক্সপোজ হলেই তো ডিজিজ হচ্ছে না, তাই তো? বা যারা এক্সপোজ হয়নি, আমি যে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করছি ওইটাতে যারা এক্সপোজ হয়নি তাদেরও তো ডিজিজটা হতে পারে, অন্য কোনো ফ্যাক্টর থাকতেই পারে। তাই দুদিক ক্ষেত্রে দুটো রয়েছে, ওয়্যার এক্সপোজ নট এক্সপোজ, কেসের ক্ষেত্রেও রয়েছে, কন্ট্রোলের ক্ষেত্রেও রয়েছে। এটা তো এগ্রি করবে যে ডিজিজটা যেটা হয়েছে, যে রিস্ক ফ্যাক্টরটার জন্য ডিজিজটা হয়েছে, ওই রিস্ক ফ্যাক্টরে সে এক্সপোজ না হয়েও অন্য কোনো রিস্ক ফ্যাক্টরের জন্য তো ডিজিজটা হতে পারে, সেটা আমরা তো জানি না। সো কেস আর কন্ট্রোল এভাবে নেব।
তাহলে কি কি স্টেপস? সিলেকশন অফ কেসেস অ্যান্ড কন্ট্রোল, ম্যাচিং, মেজারমেন্ট অফ এক্সপোজার অ্যান্ড অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। যে কোনো স্টাডি ডিজাইন এরকমই হবে। তাহলে প্রথম কাজ কি? স্টাডি প্রপারে। তার আগে তো ওই সবগুলো হয়েছে, আমাকে হাইপোথেসিস লিখতে হবে, টাইটেল লিখতে হবে, এমস অবজেক্টিভ লিখতে হবে। তোরা করেছিস প্রজেক্ট, সুতরাং ওটা আমি আর হাজাবো না। ওকে, কিন্তু মেন স্টেপস এটা, কেস কন্ট্রোল করা, কেস খোঁজা, কন্ট্রোল খোঁজা, তাদের ম্যাচিং করা। তারপরে 3-4টা হচ্ছে তারপরে মেজারমেন্ট অফ এক্সপোজার অ্যান্ড অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন। ওকে, তাহলে কিভাবে কেস সিলেক্ট করব, কিভাবে কন্ট্রোল সিলেক্ট করব? How we are going to select cases, how we are going to select controls. কেস কাদেরকে বলেছি? ডিজিজ, রুগী পাওয়া সহজ, তাই তো? যাদের ডিজিজ আছে আমি তাদেরকে কেস হিসেবে নেব। তাহলে কঠিন কি হবে এখানটা? কন্ট্রোল খোঁজা। তাহলে কন্ট্রোল আমি কত রকম ভাবে নিতে পারি? কন্ট্রোল মানে যাদের ডিজিজটা নেই। তাহলে কেস কন্ট্রোল স্টাডি ধর আমি আমাদের এই হসপিটালে করতে চাইছি, কোনো একটা ডিজিজ বল, যে কোনো একটা ডিজিজ, সিওপিডি হোক, অ্যাসমা হোক, যা হোক, কিছু একটা হার্ট ফেলিওর হোক, যা হোক, একটা পেশেন্ট ভর্তি হয়েছে, আমি নিলাম কিছু একটা ডিজিজ জানি করতে চাইছি, কেস পেলাম 25-30টা কেস পেলাম, কেস পাওয়া যাচ্ছে, কেস তো পাওয়া যাবে, ডিজিজ তো। তাহলে ওকে আমাকে কন্ট্রোল নিতে হবে। কাদের নিতে পারি? অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল হতে হবে, হেলদি ইন্ডিভিজুয়াল হতে হবে। তাহলে এখানে সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল কাকে পাবো? পেশেন্ট পার্টি। এক্স্যাক্টলি, পেশেন্ট পার্টি হতে পারে, হতে পারে পেশেন্ট পার্টি আমি নিতে পারি। আর কি নিতে পারি? মানে রিলেটিভস, পেশেন্টের রিলেটিভস এ নিতে পারি, যাদের ডিজিজটা নেই। আর কাকে নিতে পারি? অন্য পেশেন্টদের নিতে পারি যার আমার ডিজিজটা নেই। হ্যাঁ, কন্ট্রোলে, কন্ট্রোলে নিতে পারি। আচ্ছা, তাহলে একটা কেসের জন্য কটা কন্ট্রোল নেব? তো ওকে, শি ইজ সেইং 2, মিনিমাম একটা তো লাগবে, তাই তো? একটা কেস একটা কন্ট্রোল তো আমার মিনিমাম লাগবে। ম্যাক্সিমাম কত নিতে পারি? অনেকগুলোই নিতে পারি, ইউজুয়ালি আমরা 4টে নিই, তার বেশিও আমরা নিতে পারি। ঠিক আছে, কেস কন্ট্রোল হলো। তাহলে এগুলো করতে গিয়ে কিছু গন্ডগোল হবে। ধর আমি পেশেন্টের রিলেটিভ নিলাম, দে মে অর মে নট বি রিলেটিভ, মানে কি সবাই জেনেটিক্যালি রিলেটেড না, মে অর মে নট বি জেনেটিক্যালি রিলেটেড হতে পারে, হতেও পারে নাও হতে পারে, বা আরো কিছু ফ্যাক্টর থাকতে পারে। তাহলে এমন কিছু বেরোলো কি যে সেম ফ্যাক্টর আছে, ডিজিজটা তো আমি বলছি রিস্ক ফ্যাক্টর তো অনেকগুলো হতে পারে। ডিজিজটা যে আমার, যে ডিজিজটা নিয়ে আমরা কাজ করছি, সেই ডিজিজটা যারা কন্ট্রোল আমি সিলেক্ট করলাম, ধর অন্য কোনো ফ্যাক্টরের জন্য ডিজিজটা হচ্ছে, সেটা তো আমরা আগেও বলেছি যে হতে পারে, এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে। আমরা যে রিস্ক ফ্যাক্টর ছাড়াও মানে সে ডিজিজকেও এফেক্ট করতে পারে, প্লাস আর কাকে এফেক্ট করছে? রিস্ক ফ্যাক্টরটাকেও সঙ্গে থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তাহলে এটা কি ধরনের, এটা একটা প্রবলেম হলো। তাহলে এটাকে কি বলবো? কনফাউন্ডিং, কনফাউন্ডার, তাই তো? কনফাউন্ডিং ফ্যাক্টর দুদিকেই এফেক্ট করতে পারে, ডিজিজটাকেও এফেক্ট করতে পারে, আউটকামটাকেও এফেক্ট করতে পারে, ডিজিজ না বলে আউটকাম বলাটা বেটার, আউটকামকেও এফেক্ট করতে পারে, প্লাস রিস্ক ফ্যাক্টরকেও এফেক্ট করতে পারে। তাহলে এটা কনফাউন্ডার। আরেক ধরনের কি হতে পারে? বায়াস। বায়াসটা কি হলো? সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর মানে আমার প্রথম থেকেই থাকবে।
কি কিরকম হতে পারে, একদম প্রথম থেকে হতে পারে, মানে একদম গোড়ায় গেল, সিস্টেমেটিক এরর হচ্ছে গোড়ায় গেল বেসিক্যালি। আর কনফাউন্ডারটা হচ্ছে সরষার ভিতরে ভূত, তুই জানিস না কিন্তু আছে, এফেক্ট করছে। আর সিস্টেমেটিক এরর প্রথম থেকেই আছে, তাই জন্যই নাম সিস্টেমেটিক এরর। কিরকম হলো, কিরকম ভাবে হতে পারে? প্রথম প্রথম ভুল কি করতে পারি আমি? প্রথম স্টেপ কি? সিলেকশন। তাহলে কি হলো সেটা? সিলেকশন বায়াস। কেস কন্ট্রোল সিলেক্ট করতে গিয়ে ভুলভাল করে দিলাম, তাহলে কি হলো আমার? সিলেকশন বায়াস। কিরকম হতে পারে সিলেকশন বায়াস? কিরকম হতে পারে? ধর আমি এটা কোনো ডিজিজ সিলেক্ট করলাম, তার বাইমোডাল ডিস্ট্রিবিউশন আছে, হতে পারে ভুল হতে পারে। আমি শুধু একটা এজ গ্রুপকে যদি নিই, কিছু বলছিস? কেরিয়ারটা তুই জানবি কি করে? সেজন্য বলছে অ্যাপারেন্টলি হেলদি। কেরিয়ার তো তুই এমনি ক্লিনিক্যালি তুই সাইন সিমটম তো দেখতে পাচ্ছিস না, তোকে স্ক্রিনিং করতে হবে, তবে তুই জানতে পারবি অ্যাপারেন্টলি হেলদি। তারপরে স্টেপে তুই ম্যাচিং করে তাকে বাদ দিতে পারবি, কিন্তু তোকে তো অ্যাপারেন্টলি হেলদি, তুই এমনি একটা ভেতরে কেরিয়ার আছে, কি ডিজিজ ক্যারি করছে তুই তো বুঝতে পারবি না। তোকে আমাকে স্পেসিফিক হতে হবে, একদম পয়েন্ট, যে একদম পুরো ওপরে এরকম থাকবে, এই পয়েন্ট থাকলে আমার এটা কেস হবে, আমি একে ইনক্লুড করবো, যেটা ইনক্লুশন ক্রাইটেরিয়া তোরা করেছিস ক্রস সেকশনাল স্টাডিগুলোতে। তোকে সেটা বি স্পেসিফিক হতে হবে, কেসের ডেফিনেশন, যে আমার এই পয়েন্টগুলো থাকলে, এই ল্যাব প্যারামিটার থাকলে, এই থাকলে আমি তাদেরকে আমি নেব, এটা তোকে প্রথম থেকে ঠিক করে রাখতে হবে, অপারেশনাল ডেফিনেশনটা। ঠিক আছে, তাহলে একটা হলো সিলেকশন বায়াস। আর কি হতে পারে? রিকল বায়াস, মেমোরি বায়াস। আগের দিন বলেছি এটা, যে পেশেন্ট জিজ্ঞেস করছে, সে ভুলে গেছে, বলে হ্যাঁ হয়তো হয়েছে, হয়তো হয়নি, অত মনে নেই, খুব স্বাভাবিক। তার থোড়াই না তাকে স্টাডি করতে হচ্ছে, পাস করতে হচ্ছে, সে মনে রাখলো রাখলো, না রাখলো না রাখলো। ইউজুয়ালি আমরাও তো ভুলে যাই ক্যাজুয়াল, আমাদের জিজ্ঞেস করলে 2 সপ্তাহে মাথা ব্যথা হয়েছে না, বলতে পারবো? ও হ্যাঁ হয়েছিল, আচ্ছা না হয়েছিল, না মনে নেই। তাহলে এটা একটা হলো মেমোরি বায়াস হলো। আরেকটা কি বায়াস বলেছিলাম? ওগুলো বোধহয় পড়িয়েছিলাম তোদের আগের দিন, বায়াস আর কনফাউন্ডারটা না? আর কি বায়াস আছে? বার্কসনিয়ান বায়াস, এটা খুব ভালো লেগেছে এদের। তাহলে এটাকে কি বলে, বার্কসনিয়ান বায়াসটাকে? কে একজন বল, হোয়াট ইজ বার্কসনিয়ান বায়াস? কি বলেছিলাম? ডিফারেন্ট রেট অফ হসপিটাল অ্যাডমিশন, এগুলো হচ্ছে হসপিটাল বেসড স্টাডিগুলোতে বার্কসনিয়ান বায়াসটা আসে। ঠিক আছে, আর কোনো বায়াস হতে পারে? ইন্টারভিউয়ার বায়াস, ইন্টারভিউয়ার বায়াস, যে ইন্টারভিউ নিচ্ছে সে বায়াস রয়েছে, সে যাই বলুক হ্যাঁ আমার তো মাথায় ওটাই স্টিক করে আছে, ওটার সাথে আমি ম্যাচ করে ওটাই আমি অ্যান্সার টুকে নেবো। যদি ইন্টারভিউ নিচ্ছে আমি, যখন ও এটা বলেছে না, এটা এরম মনে হচ্ছে, ভুল রেসপন্স তাহলে সিলেক্ট হলো, ইন্টারভিউয়ার বায়াস হলো। তাহলে এই বায়াসটা দূর করবো কি করে? কনফাউন্ডার আমাদের হাতে নেই, কনফাউন্ডারটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে বাদ দেওয়া যায়। আমি এই সিস্টেমিক এরর বা এই এররটাকে তো আমি বাদ দিতে পারি, কিভাবে বাদ দেবো? ম্যাচিং করে। ম্যাচিং এ অনেকটাই হয়, তাহলে আমার ম্যাচিং যদি ওভার ম্যাচিং করে ফেলি বা আন্ডার ম্যাচিং করে ফেলি, বড্ড বেশি ম্যাচ করে দিয়েছি, তাহলে কি হবে? ডিফারেন্স তো আসবে না, তুই তো কম্পেয়ার করবি কেসের সাথে কন্ট্রোল, তাহলে তো কেস আর কন্ট্রোল একই রকম হয়ে গেল, তুই তো তাহলে তো ডিফারেন্সটা হলো না, তুই তাহলে কম্পেয়ার করে অ্যানালিসিস করবি কি করে? তাহলে ওভার ম্যাচিংও করা যাবে না। তাহলে আমরা ম্যাচিং কিসের উপর করতে পারি, কি কি জিনিসের উপর প্যারামিটার মেইনলি আমরা ম্যাচিং করি? সিম্পল জিনিস, আমার ডিজিজ, ধর পেশেন্ট হলো, কি পেশেন্ট বলবো কিছু মনে করতে পারছি না, যাই হোক কোনো একটা ডিজিজ ধর, এই টনসিলাইটিস ধর বা কিছু, অ্যাডাল্ট পেশেন্টের আমি দেখতে চাইছি, তাহলে কত বছর দেখবো? 18 থেকে 25 ধরলাম, বা 18 থেকে 30 ধরলাম, অ্যাডাল্ট পপুলেশন ধরলাম, 18 থেকে 25 বা 18 থেকে 45 কিছু একটা নিলাম। তাহলে তুই কি 18 বছরের ছেলের সাথে বা 18 বছরের মেয়ের সাথে 40 বছরের লোকের কি ম্যাচ করবি? করবি না। তাহলে বা একটা ছেলের সাথে একটা মেয়ের ম্যাচ করবি, তাহলে কি বলবো? প্রথমে এজ, জেন্ডার, এটা আমার ম্যাচ নিতে হবে, সেম জেন্ডারের সাথে সেম জেন্ডার, সেম এজের সাথে সেম এজ ম্যাচ হবে। তাহলে এজ হলো
জেন্ডার হলো, আর ডেমোগ্রাফি, আর কি কি আছে? এবার সেটা ডিজিজের উপর ডিপেন্ড করছে তুই কোনটা ম্যাচ করাবে। ইউজুয়ালি সোশিও ডেমোগ্রাফিক বা ওইগুলোতে আমরা ম্যাচ করাবো, তাই তো? একজন ইলিটারেট লোকের সাথে একজন হাইলি এডুকেটেড লোক ম্যাচ হবে? কিছুটা হবে না। হবে কি? আরো প্যারামিটার, হাইট, ওয়েট বা কিছু, এগুলো একটা বিশাল লিস্ট আছে, ডিপেন্ড করছে তো স্টাডিটার উপর। ইউজুয়ালি বেসিক এই সোশিও ডেমোগ্রাফিটা আমরা ম্যাচ করাই, বাকি তারপর ডিজিজ স্পেসিফিক যেমন স্টাডি করবি সেই অনুযায়ী ম্যাচিং করানো হলো। তাহলে কিছুটা আমার বায়াস কমবে, রিকল বায়াস কি কমবে? মেমোরি বায়াস, ইন্টারভিউয়ার বায়াস কিভাবে কমাবো? ইন্টারভিউয়ার মানে তো আমরা সায়েন্টিস্ট, আমরা করছি না, কাউকে পাঠাচ্ছি, হেলথ ওয়ার্কার বা যা হোক, কাউকে ট্রেন করে আমরা পাঠাচ্ছি, ডেটা নাও। তাহলে তাকে কি করতে হবে? ইন্টারভিউ আমি যাতে ভুল করে না নিই, তাহলে তাকে প্রপার ট্রেনিং দিতে হবে, তাই তো? কোয়েশ্চেনিয়ারটা সেভাবে শিডিউল বা কোয়েশ্চেনিয়ার সেভাবে বানাতে হবে। আর কি হতে পারে? মেজারমেন্ট বায়াস হতে পারে, মেজারমেন্ট, ভুল মেজার করছে। যাকে আমরা মেজার ক্লিনিক্যালি এক্সামিন করতে পাঠিয়েছি বা যা ল্যাব প্যারামিটার দেখছি, তিনজনকে পাঠালাম, ধর তোদের স্টোরে যেমন স্টাডি করেছিস যখন কোয়েশ্চেনিয়ার, ও একরকম রেসপন্স দিচ্ছে, একই পেশেন্টে ও একরকম দিচ্ছে, সে একরকম দিচ্ছে, আরেকজন আরেক রকম দিচ্ছে, হতে পারে, ভুল হতে পারে। তাহলে আমাকে প্রপার ট্রেনিং দিতে হবে, স্কেলিং মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আর কি করতে, আরেকটা কি হতে পারে? বায়োলজিক্যাল ভেরিয়েশনে যেটা হয়, ডায়ারনাল ভেরিয়েশন হয়, কিছু প্যারামিটার সকালে একরকম রেজাল্ট দেবে, বিকেলে একরকম রেজাল্ট দেবে। আমাদের কিছু বডিতে আছে তো ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল নাও হতে পারে, কর্টিসল লেভেল এক এক টাইমে এক এক রকম দেবে, এরকম অনেক জিনিসও আছে। তো সেগুলো আমাকে মাথায় রাখতে হবে, তাহলে সেভাবে আমাকে মেজার করতে হবে। আমি অ্যাভারেজ করতে পারি, তিনজন তিন রকম দিল, তিনজনেরটা আমি অ্যাভারেজ করতে পারি। চেষ্টা করা যায় যতটা ভুল, আমরা তো 100% করতে পারবো না, বুঝলি? কিছুটা কিছুটা বুঝছিস? ঠিক আছে, পার্কে এগুলো সুন্দর করে গল্প করে লেখা আছে, ঠিক আছে? আমি ওই জন্য পার্কের ছবিগুলো লিখিনি, কারণ এই শুনলি বইতে পড়বি, অনেকটা ক্লিয়ার হবে। আমি যা বলছি তার বাইরে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তোদের জাস্ট বেসিক, এটা ক্লাস, তোরা যেহেতু এটা প্রফেশনাল কোর্স, আমরা স্পুন ফিট করাবো না বা একদম লাইন বাই লাইন পড়াবো না, ঠিক আছে? কিছুটা বলে দেবো, বাকিটা তোদের পড়তে হবে। বুঝতে অসুবিধা হলে আমাদের জিজ্ঞেস করবি। তো ক্রাইটেরিয়া থাকবে, তুই ল্যাব টেস্ট, ল্যাবে দেখবি কি টেস্ট করবি, কি ল্যাবে টেস্ট করবি, ব্লাড টেস্ট করবি না কি করবি, তার এনভায়রনমেন্ট হিস্ট্রি নিবি না কি করবি, তাই তো? তুই তো অলরেডি জানিস যে এটা এক্সপোজার, আগে স্টাডিগুলো করে তুই তো জানিস যে এটাই এক্সপোজার, তো সেটা তো স্টাডির উপর ডিপেন্ড করছে। তুই তো এখান থেকে নতুন করে এক্সপোজার খুঁজছিস না, নতুন করে খুঁজছিস কি? তারপর অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাই তো? এটা কনফিউশন নেই তো মেজারমেন্ট অফ এক্সপোজার নিয়ে? আমরা এক্সপোজার জানি, আমরা এখানে কি করছি, আমরা এখানে টেস্ট করছি, তাহলে আমরা এক্সপোজার জানি, আমরা জানি কিভাবে ওটা মেজার করতে হয়। তাহলে সেটা আমাকে আবার সেই অপারেশনাল ডেফিনেশন, অপারেশনাল গাইডলাইন, অ্যাকচুয়াল গাইডলাইন একরকম বলছে, তুই বলি যে না আমার এরকম ইজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি আমার মতো করে এটা এইভাবে দেখবো। এখন আমি যদি জেনেটিক অ্যাসে করতে বলে, তুই পারবি 1000 জনের জেনেটিক অ্যাসে করতে বা এরকম? তাহলে তার একটা কিছু ভার্সন তুই বার করলি যে না এটা এভাবে দেখা গেছে, বা কি কিছু কোয়েশ্চেনিয়ার ভ্যালিডেট করা আছে যেগুলো, বা এরকম প্রসেসে করা যেতে পারে, তাহলে তোকে সেটা প্রথমে ইয়ে করতে হবে, অপারেশনাল ডেফিনেশন অ্যাজ এ কেস। বাকি সব জিনিসটাই তাই, ওটা তো কেসের আন্ডারেই পড়ছে। তারপর অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে কেস কন্ট্রোলে কি জানতে পারবো? প্রথমেরটা, ওই এক্সপোজারটার সাথে ওই ডিজিজটার কোনো আছে না নেই, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন আছে আমরা পেয়েছি, কথাটা তাহলে কি স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন আছে নাকি?
কি লেখা আছে এটা? এটাকে কি বলে? এই টেবিলটাকে কি বলে? কটা কটা খোপ আছে এটা? চারটে, মেনলি চারটে। 2x2 টেবিল, কন্টিনজেন্সি টেবিল, 2x2 কন্টিনজেন্সি টেবিল, 2x2 কন্টিনজেন্সি টেবিল। এই টেবিলটা কি করে বানাতে হয় মুখস্থ করতে হবে, তোদের যা অঙ্ক আসে প্র্যাকটিক্যালে এই টেবিলটা মাথায় রাখতে হবে। মানে সব টেবিল এভাবে 2x2 টেবিলই তোদের দেওয়া হয়, 2x3 বা ওগুলো জটিল দেওয়া হয় না, এগুলো তোদের অঙ্ক করে বার করতে হবে। তাহলে অ্যানালিসিস কি বলছে? ফাইনাল স্টেপ ইন অ্যানালিসিস টু ফাইন্ড আউট এক্সপোজার রেটস among cases and controls to suspected factors. অ্যানালিসিসে তাহলে এই দুটো জিনিস বার করব। ওটা তো ব্রড হেডিং হলো, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন আছে না নেই, তার জন্য কি দেখবো? দুটো জিনিস, একটা হচ্ছে এক্সপোজার রেটস among cases and controls, 2 নম্বর কি এস্টিমেশন অফ ডিজিজ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার, সেটাকে কি বলে? অডস রেশিও। তাহলে অডস রেশিও কোন স্টাডি থেকে জানা যায়? ব্যাস বোবা হয়ে গেছে। অডস রেশিও কোন স্টাডি থেকে দেখতে পাই? তাহলে ফার্স্ট স্টেপ কি? আমাকে রেটস বার করা, এক্সপোজার এমন এক্সপোজড এন্ড এক্সপোজার রেট এমন নন এক্সপোজড। নন এক্সপোজড মানে কারা? কন্ট্রোল, নাকি? তাহলে এক্সপোজার রেট পার্ক কি বলছে? The particular test of significance will depend upon the variable under investigation. এটা বোঝা গেল? কি ভেরিয়েবল নিয়েছিস তার উপরে টেস্ট অফ সিগনিফিকেন্স, কোন টেস্ট অ্যাপ্লাই করবি। কেন এই কথাটা বললো? স্ট্যাটিস্টিক্যাল নলেজ কি বলছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে? কত রকমের ভেরিয়েবল আছে বলে? এইসব কেন জিজ্ঞেস করছেন ম্যাডাম? কিছু মনে করতে পারছিস না? কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক টেস্ট। কোয়ান্টিটেটিভ ডেটার কি একই রকম টেস্ট হবে? কোয়ালিটেটিভ এর ডেটার কি রকম টেস্ট হবে? মনে পড়ছে স্ট্যাটিস্টিক্স? হ্যাঁ বলি না না বলি? সাউথ ইন্ডিয়ানের মতো বুঝতে পারলো না এরকম। মনে পড়ছে? হালকা হালকা মনে পড়ছে? তাহলে এই তো স্টাডি করতে গেলে স্ট্যাটিস্টিক্স ভুললে হবে না, সেই জন্য এগুলো তোদের নেক্সট ক্লাসে করাবো বলেছি, ভুলি যাবে না, মাঝে পড়ে নিবি মাঝে। আচ্ছা ঠিক আছে। If we are dealing with discrete variables as in the present case, এখানে এক্সাম্পলটা স্মোকিং লাং ক্যান্সার দেওয়া আছে, এই এক্সাম্পলটা বা পার্কে যে এক্সাম্পলটা দিয়েছে স্মোকিং এর সাথে দেব, স্মোকিং লাং ক্যান্সার এক্সাম্পল, ঠিক আছে? Smoking and lung cancer, exposure and disease. The results are usually presented as rates or proportion of those present or absent in the study and in the control group. Discrete variable. Discrete variable কাকে বলে? আমি এখন ভেরিয়েবল পড়াতে পারবো না, যা। Discrete variable কি, কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? ডিসক্রিট তো নামটা শুনেই বোঝা যাচ্ছে। এখানে কি স্মোকিং, স্মোকিং এ তুই কি মেজার করবি? স্মোক করে না করে না? ইয়েস নো? তাই তো? তাহলে এটা কি হচ্ছে? ইয়েস নো ভেরিয়েবল। কারোর সাথে কোনো লিঙ্ক আছে? তাহলে এটা কি ডিসক্রিট? কন্টিনিউয়াস ভেরিয়েবল? কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? তাহলে ডিসক্রিট ভেরিয়েবল যদি হয়, যেগুলো বলছি ক্লাসে, আরেকটা জিনিস, একটা টিপস, ছোট টিপস, জানি তোরা হয়তো অলরেডি জানিস, তাও বলবো। ধর কিছু একটা টার্ম আগে শুনেছিস, ভুলে গেছিস, বা টিচারদের থেকে কারোর থেকে শুনলি, সেটা সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিবি, যে তুই মনে করতে পারছিস না, বাড়ি গিয়ে কাজ সেটা দেখে নেওয়া। এই যে আমি এতগুলো জিজ্ঞেস করছি, তোদের কিছু মনে পড়ছে না, আমি তার জন্য হতেই পারে পড়িসনি, হয়ে গেছে, নতুন উঠেছিস, ভুলে গেছিস, লিখে নিবি যে এগুলো ম্যাডাম জিজ্ঞেস করছে বলতে পারিনি, তাহলে বাড়ি থেকে দেখে নি, সেটাও নোট ডাউন করে নিবি যে এগুলো আমার দেখতে হবে। আমরা এখানে শিখতে এসেছি, তাই তো? আমরা কত জানি দেখাতে আসিনি, সেটা আমরা এসেছি, আমরা কত জানি দেখাতে এসেছি। তোরা শিখতে এসেছিস আমাদের থেকে, আমাদেরও কেউ শিখতে হবে, আমরা এখনো পড়াশোনা করছি।
সুতরাং যেটা টার্ম শুনবি নতুন, এটাই অভ্যেসটা কর, অ্যাজ এ ডাক্তার এই অভ্যেসটা কর। তুই এটা পেশেন্ট দেখছিস ওষুধ নতুন কিছু টার্ম শুনলি, কারোর প্রেসক্রিপশন দেখলাম এই ওষুধ রাখে, আমি তো জানি না, ও লিখেছে আমি লিখবো না, আমি দেখবো না, এটা করলে কি হবে? আমাকেও শিখতে হবে, তাহলে সেটা নোট ডাউন করে নেওয়া, এই অভ্যেসটা কর যে এই টার্মগুলো বলছে ম্যাডাম বা শুনছি আমি এগুলো ভুলে গেছি বা মনে নেই, নতুন টার্ম লিখে রাখবি, বাড়ি থেকে দেখে নিবি, তাহলে কি হলো? শেখা হলো। তো এতগুলো টার্ম বললাম লিখে রাখ, দেখে নিবি পরের সপ্তাহে, কারণ নাহলে অ্যানালিসিস করাতে পারবো না। তাহলে কি বলেছে এখানে? ডিসক্রিট ভেরিয়েবল স্মোকিং এন্ড লাং ক্যান্সার, তার জন্য আমি কি অ্যানালিসিস করব, কিভাবে রেট করব? প্রথমে কি পড়বো? এক্সপোজার রেটস এমন, সরি কি জানো, এক্সপোজার রেট না, দূর, ডিজিজ এমন এক্সপোজ, ডিজিজ এমন নন এক্সপোজ, তাই তো? তাহলে সেটা কিভাবে আসবে? রেটস অর প্রপোর্শন, কারণ রেসপন্স দুটো, ইয়েস নো। The test of significance usually adopted is a standard error or difference between two proportions or the chi-square test. Standard error of difference আবার কি ঘন্টা? তোরা কি বলেছিস? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, মিন, এসডিএসি, স্ট্যান্ডার্ড এরর দেখতে কেমন? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, রুট মিন স্কোয়ার ডিভিয়েশন কি রুট মিন স্কোয়ার? লিখে নে, পরের দিন হলে পরে অ্যানালিসিস দেখাতে পারবো না, যেগুলো বলছি তোদেরকে দেখার জন্য, পড়ে আসার জন্য বলছি আমি, এখন এটা পড়ানোর ক্লাস নয় এটা, তাহলে কোহর্ট স্টাডি এখনো বাকি আছে, অ্যানালিসিসে ঢুকে গেলে হয়ে গেল দুটো ক্লাস। এটা মুখস্থ রাখ, আপাতত মুখস্থ রাখ, বাড়ি থেকে দেখে নিবি, নেক্সট উইকে আমি নেক্সট শনিবার, আচ্ছা হ্যাঁ নেক্সট শনিবার তোদের 2টো থেকে ক্লাস নিলে অসুবিধা আছে? 2টো বা 2:30? হ্যাঁ, সার্জারি প্র্যাকটিক্যাল, কি বলছিস? আরে কি বলছিস বুঝতে পারছি না। ফ্রাইডে আমি থাকছি না তো, ফ্রাইডে তোদের আরেকটা 75 তো আসবে না, সার্জারি। ওটা ওদিন ওদিন স্ট্যাটিস্টিক্স আছে। ফ্রাইডের কথা বলছি, সরি স্যাটারডে, এই 9টা থেকে 10টার বদলে কোন টাইমে তোদের স্যাটারডেতে সুবিধা হবে সেটা জানতে চাইছি। ঘর যাওগে? আচ্ছা পরে ওটা কথা বলে নেবে, ডিন অফিসে কথা, ছাড় এখন, এদিকে 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 প্লিজ। তাহলে কি বললো? ডিসক্রিট ভেরিয়েবল বললো, কিভাবে মাপবো রেটটা, কিভাবে মাপবো? প্রপোর্শন, প্রপোর্শন হবে। অ্যানালিসিস কি হবে? স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স মাপবো বিটুইন টু প্রপোর্শনস। অ্যাসোসিয়েশন আছে দেখতে গেলে আমাকে স্ট্যান্ডার্ড এরর অফ দুটো প্রপোর্শন বেরোলো, তো কেসের একটা বেরোলো, কন্ট্রোলের একটা বেরোলো, দুটোকে কম্পেয়ার করবো কিভাবে? স্ট্যান্ডার্ড এরর দিয়ে অঙ্কটা কি করব? অঙ্কটার নাম হচ্ছে কাই স্কোয়ার। বুঝে গেল? এত কিছু বলা হলো, একটা লাইনের ভেতর এত কিছু আছে। ডিসক্রিট ভেরিয়েবল প্রপোর্শনে বেরোবে, তাদের মধ্যে আমি কি ডিফারেন্সটা দেখবো? স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর। দুজনের মধ্যে স্ট্যান্ডার্ড এররের ডিফারেন্স দেখে সেটাকে আমি কি অঙ্ক করব? অঙ্কটার নাম হচ্ছে আমার কাই স্কোয়ার। বুঝে গেল? তাহলে টেস্ট অফ সিগনিফিকেন্স কি রান হলো ডিসক্রিট ভেরিয়েবলের জন্য? কাই স্কোয়ার টেস্ট, তাই তো? On the other hand, if we are dealing with continuous variable, age, blood pressure, এগুলো, the data will have grouped and test for significance used likely to be standard error of difference between two means or কি একটা কিছু মিসিং আছে এখানে, টি টেস্ট।
এটা মুখস্থ রাখতে হবে, বুঝে নিলেও তো মুখস্থ রাখতে হবে রে বাবা, কাই স্কয়ার কথাটা, স্ট্যান্ডার্ড এরর কথাটা তো মুখস্থ রাখতে হবে আলটিমেটলি। তুই কনসেপ্টটা বুঝলি, নাম ভুলে গেলে কি করে হবে? পার্কের বইতে লেখা আছে, পড়বি, পড়ে এসে আমাকে বলবি। এগুলো আজকে পড়াবো না, এটা অ্যানালিসিসের দিন পড়াবো, এগুলো কিভাবে অডস রেশিও মেজার করে। সুতরাং তোদের এটা পড়ে রাখতে হবে, কারণ আবার তখন জিজ্ঞেস করবো, তখন কেস কন্ট্রোল কি হাঁ করে তাকিয়ে থাকলে হবে না। তাহলে অডস রেশিও বেরোয়। লেটস কাম টু দ্য থিওরি পার্ট। কি বললো? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বইতে সুন্দর করে লেখা আছে, আমি এটা রিডিং করাতে পারছি না, সরি, তোরা পড়ে নিবি, বুঝে নিবি। এটা পড়তে পারবি তো? সুন্দর চার্ট লেখা আছে, ঠিক আছে? তোরা ইনফ্যান্ট ছোট বাচ্চা না, ক্লাস 3, 1, 2 এর বাচ্চা না, যেগুলো রিডিং পড়ে আমাকে বোঝাতে হবে লাইন বাই লাইন, নিজেরা পড়ে নিবি। যদি যেটা বুঝতে নাই পারিস, ডোন্ট থিঙ্ক কি যে আমি সব বুঝে নেবো। সামান্যও যদি বুঝতে অসুবিধা হয়, পরের দিন আমাকে দেখিয়ে নিবি যে ম্যাডাম এটা কি লেখা আছে বুঝতে পারছি না। সে যতই মনে হোক সহজে, তোর বন্ধু বুঝেছে তুই বুঝিসনি, হতেই পারে, ঠিক আছে? তোরা এখানে আবারও বলছি, কাউকে প্রুফ করতে আসিস, শিখতে এসেছি, সবসময় মাথায় ওটা রাখবে যে আমি লাইফ লং লার্নার, আমি শিখতে এসেছি, নিজেকে প্রুফ করতে না, ঠিক আছে? কিছু বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি। আর আমরা কখনো ওই জিজ্ঞেস করলে কেন বুঝতে পারিসনি বলে আমরা রাগ করি না, আমরা বাঁদরামা মারলে রাগ করি, ঠিক আছে? তাহলে হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পড়ে নিবি। মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা, দেখ একবার তাও, ইজি, ইনএক্সপেন্সিভ, ফিউ সাবজেক্টস লাগে, কিসের জন্য সুইটেবল? রেয়ার ডিজিজ, কম ডিজিজ হলেই তো হলো, আমি কন্ট্রোল বাড়িয়ে দিলাম, অ্যানালাইসিস করতে সুবিধা হবে। রেয়ার ডিজিজের জন্য এটার জন্য সুটেবল, ভালো। বাকিগুলো পড়ে নিস, ওকে? নাও কাম টু দ্য কোহর্ট স্টাডি। ক্লিয়ার হলো? একটু কিছুটা বুঝলি? বইতে আরো বেশি লেখা আছে, বাট স্টিল তোদের পড়তে হবে, ওকে? তাহলে হোয়াট ইজ কোহর্ট? কেস কন্ট্রোল নয়, বোঝা গেল নাম শুনে, কেস থাকবে, কন্ট্রোল থাকবে, ম্যাচ করে দিলাম, অ্যানালিসিস করে দিলাম, অডস রেশিও বার করলাম। কোহর্ট স্টাডিতে কি দেখলাম তাহলে? দেখবো তাহলে আমরা ওখানে দেখলাম যে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন প্রেজেন্ট, এখানে আমি কি বার করব? সেই স্ট্রেংথটা বার করব। কোহর্ট মানে কি? হোয়াট ইজ কোহর্ট? বল, কিছু মনে আসলে যা পাচ্ছিস বল। Any idea what is cohort? Group, very good. Group. Group of what? অর্ধেক টার্ম বলে হলো না? Group of people, okay. সেই আমাদের 6W, 6W আমাদের এপিডেমিওলজি। তো গ্রুপ অফ পিপল বললে এটা কি রকম হলো? ভেগ টার্ম হলো। ইউ হ্যাভ টু বি স্পেসিফিক। তুই যাকে খুঁজে একটা গ্রুপ 10টা লোক ওখানে মারপিট করছে, এটা একটা কোহর্ট, মারপিট কোহর্ট হতে পারে না? হতে পারে না? হতে পারে। 10টা লোক ওখানে ঝগড়া করছে, ওরা ঝগড়া কোহর্ট নাকি? তাহলে কোহর্টটা একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল বা পিপল, গ্রুপ, তাদের একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেম ক্যারেক্টারিস্টিক্স। যেমন একটা ধর 2000 সালে যে বাচ্চাগুলো জন্মেছে, বার্থ কোহর্ট। 2000 সালে সব যারা জন্মেছে তারা সবাই আর কি বার্থ কোহর্ট, ওকে? তোরা এই ক্লাসে পড়িস, তোরা 22-23 এর কোহর্ট, 2022-23 এর কোহর্ট, ঠিক আছে? তাদের মধ্যে যাদের বয়স 20 থেকে 21 এর মধ্যে, তারা একটা কোহর্ট। যাদের অ্যানিমিয়া আছে তারা একটা কোহর্ট, অ্যানিমিক কোহর্ট। যা কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে একটা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকবে, একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, সেটাই হচ্ছে আমার কোহর্ট। বুঝা গেল? এটা ছবিটা পার্কের ছবি নয়, এটা পার্কে নেই। হ্যাঁ, কালারফুল কোনো জিনিস পার্কে নেই। কি লেখা আছে? অ্যারোটা সামনের দিকে না পিছনের দিকে আছে? অ্যারোটা ডিজিজ আউটকাম ফরওয়ার্ড।
এক্সপোজার থেকে ডিজিজ, কেস কন্ট্রোলে কি করছে উল্টো দিকে ব্যাকওয়ার্ড। কি জানার জন্য আমরা? অ্যাসোসিয়েশন জানার জন্য। তাই তো, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন জানার জন্য। এটাও পার্কের ছবি নয়, তোর এটা ছবি তুলে নিতে পারিস। কে একজন তুলে গ্রুপে শেয়ার করে দেবে হলো। এটা পার্কের বইয়ের ছবি নয়, হ্যাঁ। এটা বইটা বললে তোরা জানি না, লাইব্রেরিতে নেই যদিও, আমরা পিজিসিপি এই বইটাই পড়ি। সেটা হচ্ছে এটা হচ্ছে লিওন গডিসের ছবি। কি লেখা আছে ছবিটা? ফিগার 9.4 কি দেখাচ্ছে? ডিজাইন অফ এ কোহর্ট স্টাডি বিগিনিং উইথ, এইটা ডিজাইন অফ এ কোহর্ট স্টাডি বিগিনিং উইথ এক্সপোজড অ্যান্ড, নিজেই পড়তে পারছি না এখান থেকে, নন এক্সপোজড গ্রুপস। নিচে কি লেখা আছে? ডিজাইন অফ এ কোহর্ট স্টাডি বিগিনিং উইথ ডিফাইন্ড পপুলেশন। এটা উপরেরটা সিম্পল স্ট্রাকচারটা, exposed and not exposed, disease no disease, disease no disease, then follow up, মানে কাদের এক্সপোজার হয়েছে জানলাম, কাদের এক্সপোজার হয়নি জানলাম, সামনে দেখলাম ডিজিজটা ডেভেলপ করে কি করে না দেখলাম, তাই তো। কাদের কাদের এক্সপোজার আছে তাদেরকে আমি খুঁজে খুঁজে বার করলাম, তাদেরকে আমি ফলো আপ করতে থাকলাম 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর করে, তারপর দেখলাম ডিজিজটা হয়েছে কি হয়নি। আরেকটা কি বলেছে? ডিফাইন্ড পপুলেশন, নট র্যান্ডমলি অ্যাসাইন্ড, এক্সপোজড নন এক্সপোজড, ডিজিজ নো ডিজিজ, দেন ফলো আপ ফর। আরেকটা জিনিস সহজভাবে কি করতে পারে, আমি তো জানবো না যে কি কোনটা কি এক্সপোজার হয়েছে না হয়েছে, একটা গ্রুপকে নিলাম, একটা পপুলেশনকে নিলাম, ডিফাইন্ড পপুলেশনকে নিলাম, তাদেরকে ফলো আপ করতে থাকলাম। এটা থেকে কোনো এক্সাম্পল মাথায় আসছে? কোনো গ্রুপকে, একটা পপুলেশনকে নিচ্ছি, সেই পপুলেশনকে আমি ফলো আপ করতে থাকছি, কোনো ডিজিজ হচ্ছে কি হচ্ছে না। আমাদের ইন্ডিয়া এক্সাম্পল আছে, জাপানে এক্সাম্পল আছে, ভোপাল গ্যাস লিক হয়েছে যাদের এক্সপোজার হয়েছে, কোনো কিছু এক্সপোজার হয়েছে, বা কোভিডে যারা ভ্যাকসিন নিয়েছে, কি বলছে লং টার্মে পরে পরে যে রেজাল্ট গুলো আসছে কি থেকে আসছে? কোর্স স্টাডি তো, যে কার্ডিও কিছু প্রবলেম হচ্ছে কোহর্টে, যে কোভিশিল্ড যারা নিয়েছে, এগুলো কোথা থেকে জানতে পারছি আমরা? এই স্টাডিগুলো থেকে তো। যারা কোভিড নিয়েছে তারা তো কি হলো, কোভিশিল্ড যারা পেয়েছে তারা কোভিশিল্ড কোহর্ট, আর যারা কোভ্যাক্সিন নিয়েছে, কম্পেয়ার করতে পারি তো। আমাকে তো লং টার্মে ফলো আপ করতে হবে তো, কি কি ডিজিজ হচ্ছে দেখতে হবে তো, লং টার্ম 5 বছর 10 বছর পর কি হচ্ছে। স্টাডি কিন্তু চলছে, তবে তো আমরা এই নিউজগুলো পাচ্ছি যে এটা লং টার্মে, বা কিছু ওষুধ বাজারে বেরোলো যেমন পায়োগ্লিটাজোন বা রসেগ্লিটাজোন, খুব ভালো সুগার কমিয়ে দিল, হাইপোগ্লাইসিমিয়া দারুণ কন্ট্রোল হলো, পরে পরে জানা গেলো হার্ট ফেলিওর করছে, তুলে নিল বাজার থেকে। তো কোথা থেকে জানছে? স্টাডি করে তো। আরো কি বিখ্যাত স্টাডি আছে, ফ্রাইমিংহাম হার্ট স্টাডি শুনেছিস? ফ্রাইমিংহাম শুনেছিস তো? তাহলে ওয়ার্ল্ড ফেমাস স্টাডিগুলো যেগুলো আছে বা যেগুলো চলছে অনগোয়িং, কন্টিনিউ চলছে তো ওই স্টাডিগুলো, তাহলে সবাই কোভিশিল্ড এক্সপোজার, যারা কোভিশিল্ড নিয়েছে তাদের কি হচ্ছে, যারা কোভ্যাক্সিন নিয়েছে তাদের কি হচ্ছে, তাহলে সেকেন্ডটা হবে তো। তাহলে বোঝা গেল, কিছুটা বোঝা গেল, বাকিটা পড়তে হবে। তোদের হয়তো আমি পড়ে দেবো না রে। তাহলে কোহর্ট কি বললো? Group of people who share a common characteristics of experience within a defined time period. তাই তো? তাহলে টাইম পিরিয়ডটা আমাকে ফিক্সড হতে হবে, এই টাইম পিরিয়ডের মধ্যে ওই এক্সপোজারটা যাদের হয়েছে। এটা অঙ্কটা বললাম নেক্সট ক্লাসে পড়াবো তোদের। স্টেপস কি কি?
selection of study subjects, obtaining data on exposure, selection of comparison group, follow-up and analysis. তাই তো? তাহলে এখানে সবথেকে কঠিন কাজ কি? স্টাডি সাবজেক্ট সিলেক্ট করা। ফলোআপ কেন কঠিন হবে? টাইম কনজিউমিং হবে, এক্সপেন্সিভ হবে। তাহলে এটা কি হলো? কোর স্টাডিজের সাথে আমার ডিফারেন্স এগুলো কিন্তু। টাইম কনজিউমিং হবে, তো আমি অনেকদিন ধরে দেখছি, লেন্দি প্রসিডিওর। আর কি করতে পারি? এক্সপেন্সিভ হবে, অনেকদিন ধরে আমি একটা বিশাল মাল্টি জিনিস করে রাখছি। তাহলে আমাকে কি করতে হবে? ট্রেনার লাগবে, যাদের ট্রেনিং দিচ্ছি আমরা তাদের পিছনে খরচা করতে হবে। কোহর্টটা আমার থাকতেও পারে, নাও থাকতে পারে, বলে আমি স্টাডি করবো না, আমার ভালো লাগছে না, সে চলে গেল। লস টু ফলো আপ হলো, অ্যাট্রিশন হলো, এগুলো টার্ম, এগুলো লস টু ফলো আপ। পরপর আমরা ফলো আপ করছি, করতে করতে দেখলাম যে স্টাডি কেউ মারা গেছে, কেউ চলে গেছে, স্টাডি থেকে বেরিয়ে গেছে। হতেই পারে, আমি তো জোর করে রাখতে পারি না। সব থেকে সহজ পাঠ কোনটা? সব থেকে সহজ পাঠ, ঠিক আছে? যে কোনো স্টাডির অ্যানালিসিস সব থেকে সহজ পাঠ, সব থেকে কঠিন পাঠ প্ল্যান করা, বাকি জিনিসগুলো খোঁজা। বোঝা গেল? এখানে আমি কি বার করতে পারি? ইনসিডেন্স রেট। ওখানে কি বার করছিলাম? এক্সপোজার রেট। ইনসিডেন্স বলতে পারছি না এখানে। ইনসিডেন্স কেন বলতে পারছি? ইনসিডেন্স কি? নিউ কেস, আমার ডিজিজটা হয়নি, আমি তো দেখতে পাবো। ডিজিজ ডেভেলপ করছে মানে তাহলে কি হলো? ইনসিডেন্স আমি দেখতে পাবো। তাহলে আমি একমাত্র এই স্টাডি থেকে ইনসিডেন্স বার করতে পারি, কোহর্ট স্টাডি, ঠিক আছে? আমার তো ডিজিজটা কখনো ডেভেলপ করেনি। ডিজিজ ডেভেলপ করলে তো তাকে তো আমি আর নেবো না। মানে স্টাডি শুরুতে, স্টাডি যখন আমি ফলো আপ করবো, পরপর দেখতে থাকবো, ডিজিজটা ডেভেলপ করতে করতে যাবে, সেটাই তো আমাদের উদ্দেশ্য। আর রিস্ক, তাহলে দুটো জিনিস পাবো। রিলেটিভ রিস্ক, এটা হচ্ছে ডাইরেক্ট মেজার অফ স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। ওটাই তো মেজার করতে চাইছি আমরা, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশনই তো দেখতে চাইছি কোহর্ট স্টাডিতে। তাহলে ইট ইজ এ ডাইরেক্ট মেজার অফ স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। সেটা কি? ইনসিডেন্স অফ ডিজিজ অর ডেথ অ্যামং এক্সপোজড, ইনসিডেন্স অফ ডিজিজ অর ডেথ অ্যামং নন এক্সপোজড। কোভিডে যতজন এক্সপোজার হয়েছে সবাই কি মারা গেছে না সবার ডিজিজ? সবাই তো মারা যায় না, আমি দেখতেই পারি কোভিডে কতজন কোভিড এফেক্টেড, কতজনের মারা গেছে, ডেথ। রিস্ক ডাজ নট ইমপ্লাই কজাল অ্যাসোসিয়েশন। এগুলো পড়ানো হয়েছে, সৌরভদা পড়িয়েছে তো। কত রকমের অ্যাসোসিয়েশন আছে সৌরভদা যতদূর মনে পড়ছে ক্লাস দেওয়া হয়েছিল, করেছিস তোরা? আরেকটা হয় অ্যাট্রিবিউটেবল রিস্ক, রিস্ক ডিফারেন্স, ঠিক আছে? এগুলো নেক্সট ক্লাসে পড়াবো, যেহেতু অ্যানালিসিস করে দেখাতে হবে, সেই জন্য এগুলো জাস্ট এগুলো জেনে রাখ, কিন্তু থিওরিটা পড়ে আসবে। পরের দিন বোকা সাজবি না যে জানি না, শুনিনি। এখন যেমন কজাল অ্যাসোসিয়েশন কি শুনিনি বললে হবে না, ডিসক্রিট ভ্যারিয়েবল কি ভুলে গেছি হবে না, ঠিক আছে? এগুলো দেখে আসবি। তাহলে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ কি? ইনসিডেন্স দেখতে পাবো। আর কি হতে পারে? একটা এক্সপোজারে অনেকগুলো আউটকাম হতে পারে, তো পুরোটার পিকচারটা পাবো আমি। একটা এক্সপোজারে কতগুলো আউটকাম হতে পারে, একটা রিস্ক, একটা, সেগুলো দেখতে পাবো, কারণ আমি তো দেখতে পাচ্ছি। ডাইরেক্ট এস্টিমেট রিস্ক ফিক্স মাপতে পারছি, ডোজ রেসপন্স রেশিও জানা যাবে। Since comparison groups are formed before disease develops, certain forms of bias can be minimized, like misclassification or individual into exposed and unexposed group. তাহলে আগে আমরা কোহর্ট নেব, একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যাদের এক্সপোজার হয়েছে, পরে পরে দেখবো কারা ডিজিজ ডেভেলপ করেছে, কারা ডিজিজ ডেভেলপ করেনি। এখানে তাহলে ওই সবের ঝামেলা নেই, ম্যাচিং কন্ট্রোল নেওয়ার ঝামেলা নেই। বুঝা গেল? ভেরি ইজি। কিছু কিছু নিজেরাই বুঝতে পারছিস শুনে, বাকিটা পড়ে নিবি ভালো নাম্বার পাওয়ার জন্য, মুখস্থ করে নিলে হয়ে গেল, বুঝে গেলি। এটা আমি পড়াচ্ছি না, এটা পার্কে, এই কালারটা পার্কের বই, ভালো করে চিনিস।
এখনো শেষ হয়নি। টাইপস অফ কোহর্ট স্টাডি, prospective cohort study, retrospective cohort study, a combination of retrospective and prospective cohort study. কোহর্ট স্টাডি কি আগে এক্সপোজার হয়েছে তারপরে আউটকাম, আমরা এক্সপোজার গ্রুপটাকে নিচ্ছি তারপরে দেখছি ফরওয়ার্ড লুকিং, সেটাকেই বলা হচ্ছে প্রসপেক্টিভ। রেট্রোস্পেক্টিভ পাস্ট এক্সপোজার হয়েছে। ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে 1984 না 83 সালে যাদের এক্সপোজার হয়েছে, আমি এখন থেকে মনে হলো যে দেখি কি হয় এরপরে, নিতে পারি, করতেই পারি। আর দুটোর কম্বিনেশন পড়ে নিবি, ডিটেলস পার্কে আছে এক্সাম্পল সমেত।